আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, ফিকশন হান্টে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো নোটিফিকেশন পাচ্ছেন তো আপনারা? বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গল্প যারা শোনেন তার মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু বেল আইকনে ক্লিক করেন, অথচ অল নোটিফিকেশন অন করেন না। আবার অনেকে তো বেল আইকনে ক্লিকই করেন না। আপনাদের সবাইকে অনুরোধ, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এবং অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন লেখিকা তনিমা সাহার কলম থেকে একটি ভয়ের গল্প, রক্তাক্ত চিঠি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টে আজকের বিশেষ নিবেদন, তনিমা সাহার কলম থেকে রক্তাক্ত চিঠি। রণজিৎ সিংয়ের বৈঠকখানায় আজ পরিবেশ বড় থমথমে। বৈঠকখানাটা অত্যন্ত আধুনিক সজ্জায় সজ্জিত। দেশি বিদেশি প্রখ্যাত আর্টিস্টদের আঁকা সর্বশ্রেষ্ঠ ছবিগুলো বৈঠকের দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে। দেশ বিদেশের নানান প্রস্তরকীর্তি সার করে দাঁড় করানো আছে। ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল সুদৃশ্য লক্ষ্ণৌই ঝালর। সুবিশাল জানলার কাঠামোতে সুকারুকার্যতা দেখলে চোখ থমকে যায়। জানলায় ঝোলানো দামি নকশা করা ঝকমকি কাপড়ের তৈরি দুশারির পর্দা, মেঝে বিছানো পুরু নরম কাশ্মীরি কার্পেট। সুদৃশ্য ঝালরটার নিচে আধুনিক কায়দায় তৈরি দামি লেদারের একটা বড় সোফা সেট, তার সাথে মানানসই একটা ডিম্বাকার সেন্টার টেবিল, যেটা সুদক্ষ হাতে গড়া নিপুণ শৈলীর পরিচয় দিচ্ছে। সোফার একপাশে একটা ছোট সুন্দর টুলের ওপর চাঁদি, রূপো এবং হাতির দাঁত দিয়ে খচিত হুঁকো। বৈঠকখানার বনেদি বৈভব দেখলে স্পষ্টতই বোঝা যায় এই পরিবারটিতে অর্থের আগমন ঘটতে কখনো কার্পণ্য করেনি। কিন্তু আজ বিপুল অর্থের পাহাড়ও রণজিৎ সিংয়ের কপালে পড়া চিন্তার ভাঁজের জটগুলোকে ছাড়াতে পারছে না। আধুনিক কায়দায় ঘরের ভেতর একটা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র গত 5 ঘন্টা ধরে চলছে, কিন্তু তবুও রণজিৎ সিংয়ের কপালের ধার বেয়ে গড়িয়ে পড়া দুশ্চিন্তার শ্বেতবিন্দুর গতি মন্থর হচ্ছে না। রণজিৎ সিংয়ের সবটুকু দৃষ্টি এখন সন্নিবিষ্ট হয়ে আছে সুদর্শন, সুচারু, নিখুঁত কাষ্ঠশৈলীর উজ্জ্বল দৃষ্টান্তের প্রতীক ডিম্বাকৃতি সেন্টার টেবিলটার দিকে। টেবিলের ওপর রাখা রয়েছে একটা রক্তাক্ত চৌকো কাগজের টুকরো, যাতে কিছু একটা লেখা আছে। কাগজটার দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছেন একসময়ের দাপুটে শিল্পপতি রণজিৎ সিংহ। সোফাতে বসে তিনি দরদর করে ঘামছেন। 6 ফিট 3 ইঞ্চি উচ্চতার সুঠাম পেশিবহুল সুদর্শন দেহের অধিকারী রণজিৎ সিংহের মুখটা কেমন একটা ফ্যাকাশে পাংশু বর্ণের হয়ে গেছে। বিস্ফারিত চোখে সে একটা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে চিঠিটার দিকে। হঠাৎ যেন সময়টা স্তব্ধ হয়ে গেল। এক টানা কয়েক ঘন্টা ধরে চলা ঘরের শীতলতা নিয়ন্ত্রিত যন্ত্রটাও থেমে গেল। না, বন্ধ হয়নি, শুধু অদ্ভুতভাবে থেমে গেল, যেন সময়টাকে কোনো অদৃশ্য জাদুকর তার জাদুকাঠি দিয়ে ঘুরিয়ে চলমান গতিশীলতাকে বিরতি দিয়েছে। রণজিৎ সিংহ যেন ওই জাদুকাঠির বিরতিতে আটকে গেছে। তার ওই দীর্ঘ দেহটা যেন কয়েক মুহূর্তের জন্য স্পন্দনহীন হয়ে পড়েছে। সেই রকম একটা ক্ষণে টেবিলের ওপর রাখা রক্তাক্ত চিঠিটা যেন তাচ্ছিল্যের হাসি হাসছে। বাইরে তখন স্বাভাবিকভাবেই সব কিছু চলছিল, কিন্তু ঘরের ভেতরে সব কিছু যেন চুপ হয়ে গেছে। হঠাৎ টেবিলে রাখা চিঠিটার বুক চিরে বেরিয়ে এলো ধারালো নখযুক্ত একটা বিভৎস পচা গলা হাত। কোনো ভাবান্তরের সুযোগ না দিয়ে সেই বিকট বিভৎস হাতটা রণজিৎ সিংহের গলাটা এফোঁড় ওফোড় করে আবার চিঠিটার ভেতরেই ঢুকে গেল। ঠিক তার পরেই ঘরের পরিবেশ আবার চলৎশক্তি ফেরত পেল। ঘরের গুমোট বাতাস আবার দেওয়ালে টাঙানো যন্ত্রটা থেকে নির্গত শীতল হাওয়ার প্রবাহে ঠান্ডা হতে শুরু করেছে।
কিন্তু সুঠাম ও বলিষ্ঠ দেহধারী রণজিৎ সিংহের শরীর থেকে গলগলিয়ে বেরোতে থাকে ফিনকে দেওয়া গরম কালচে রক্তের ধারা। সোফায় এলিয়ে পড়া রণজিৎ সিংহের দেহটা খাবি খাওয়া কাতলা মাছের মতো ছটফট করতে করতে একসময় নিথর হয়ে যায়। সময়টা সকাল। সিংহবিলার বাইরে প্রতিদিনের শব্দ আলোড়ন শুরু হয়ে ড্রাইভার সত্যনারায়ণ সকাল সকালই চলে আসে সিংহবিলাতে। সিংহ সাহেবের 3টে গাড়িকে রোজ মোছামুছি করে সে। ভিলাতে ঢুকতেই একটা বিরাট বড় গোলাপ বাগান, যার পরিচর্যার জন্য 2জন মালি আছে। এছাড়াও সিংহ ভিলার সম্পূর্ণ দেখাশোনার জন্য ডজনখানেক কাজের লোক আছে। নিঃসন্তান এবং বিপত্নিক প্রখ্যাত শিল্পপতি রণজিৎ সিংহ নিজের গোটা জীবনটা প্রায়ই ব্যবসার কাজে ঘুরে ঘুরে কাটাতেন। তার নিজ জীবনে যথেচ্ছতা থাকলেও মেজাজ ছিল কড়া, তাই মালি, ড্রাইভার, চাকররা সবসময় ভয়েই থাকত। সত্যনারায়ণ যখন এক মনে গাড়িগুলো মুছছিল, ঠিক তখনই ভেতরের বাড়ি থেকে একটা ভীষণ ভয়ার্ত চিৎকার ভেসে এলো। চিৎকার শুনে 2জন মালি এবং সত্যনারায়ণ ছুটে বাড়ির ভেতরে গেল। বাড়ির সুদৃশ্য কারুকার্য করা বিশাল সদর পেরিয়ে, লাল কালো সিমেন্টের তৈরি চৌকো চৌকো আঙিনা পেরিয়ে ছুটতে ছুটতে বৈঠকখানায় ঢুকতেই ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। কাজের লোকটা এক কোণে তাকিয়ে থরথর করে কেঁপে যাচ্ছে। মেঝেতে ছড়িয়ে পড়ে আছে খাবার। কাঁসার গ্লাসটা তখনও ঝনঝন শব্দ করতে করতে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। গ্লাসটার দিকে দৃষ্টি আকর্ষণ করে একটু সামনে তাকাতেই ওদের নজরে আসে রণজিৎ সিংহের মৃতদেহ। একটা বিভৎস বিকৃত মৃতদেহ। দেখে মনে হচ্ছে কেউ রাবণীয় শক্তিতে গলা আর ঘাড়ের সংযোগস্থলটা খুবলে নিয়েছে অক্লেশে। সোফা এবং মেঝেতে তখন তার কালচে রক্তের বন্যা বইছে। ডক্টর ইলোরা ফার্নান্দেজ একজন ফরেন্সিক এক্সপার্ট। ইলোরা তার মায়ের সাথে থাকে বাঘাযতীনে একটা বহুতল আবাসনের ফ্ল্যাটে। ফ্ল্যাটটা অবশ্য কেনার পেছনে অঞ্জু ফার্নান্দেজের মানে ইলোরার মায়ের অবদানটাই আসল, কারণ ইলোরার জন্য ডিপার্টমেন্ট আর বাড়ি একই। সকালে মায়ের হাতে বানানো স্পেশাল কফির সাথে কুরকুরে বিস্কিট খেতে খেতে খবরের কাগজটা পড়ছিল। ঠিক সেই সময় ইলোরার মোবাইলটা বেজে ওঠে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, ওকে, 15 মিনিট। ইলোরার উল্টো দিকের সোফাতেই কফি খেতে খেতে একটা রচনাবলী পড়ছিলেন অঞ্জু ফার্নান্দেজ। চোখের চশমাটা একটু ফাঁক করে তিনি বললেন, তাই পান পাতা মুখটা আবার কতদিন পর দেখতে পাবো? ইলোরা চোখ দুটো ছোট ছোট করে একটু বিরক্তির স্বরে বলল, আহ মা, কাজ তো নাকি। ঠোঁট উল্টে মুখের সামনে রচনাবলীটা আবার তুলে নিয়ে অঞ্জু বললেন, আমি কি কিছু বলেছি নাকি? শুধু একটা প্রশ্ন করলাম আর কি। ইলোরার মুখে হাসি ফুটে ওঠে। এই মানুষটাই তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইলোরা অঞ্জুর গালে একটা চুমু দিয়ে বলে, কাজ মিটে গেলেই ফিরে আসবো, তারপর তোমার হাতের মেথি চিকেন খাবো। মেয়ের দিকে ঘুরে তাকিয়ে অঞ্জু প্রতিবারের মতো ইলোরার মাথায় হাত রেখে বলেন, শোন, কাজ করবি কর, কিন্তু নিজের খেয়াল রেখে। যথা আজ্ঞা মাতে। ইলোরা মাথা ঝুঁকিয়ে করজোরে প্রণামের ভঙ্গিতে বলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে ইলোরা বেরিয়ে পড়ে সিংহ ভিলার উদ্দেশ্যে। শ্যামবাজার স্বাস্থ্য সদন হাসপাতালে আজ সকালেই একজন রোগী ভর্তি হয়েছে। রোগীর অবস্থা ভীষণ সঙ্গীন। হাসপাতালের নার্সরা তো বটেই, ডাক্তাররাও হতভম্ব হয়ে গেছে। হাসপাতালে সবাই অভিজ্ঞ পেশাদার মানুষ, কিন্তু তারা তাদের এত এত অভিজ্ঞতা সম্বলিত হওয়া সত্ত্বেও কিছুতেই বুঝতে পারছে না যে কেউ কিভাবে নিজের দেহ নিজেই খোবলাতে পারে। হ্যাঁ, রোগী নিজেই নিজের দেহের বিভিন্ন অংশে নিজেরই হাতের সুতীক্ষ্ণ নখ দিয়ে পাকা ফলের মতো খুবলিয়েছে।
রোগীটিকে অ্যাটেন্ড করা নার্সটিও রোগীর অবস্থা দেখে প্রচণ্ড আতঙ্কিত। ডক্টরস রুমে পিন পতন নিস্তব্ধতা। প্রায় 20 মিনিট পর নিস্তব্ধতা ভেঙে ডক্টর রজত বললেন, আই থিঙ্ক আমাদের এখন ডক্টর ইলোরা ফার্নান্ডেজকে ডাকা উচিত। সহকর্মী ডক্টর অতুল বলেন, কিন্তু ডক্টর ইলোরা এখানে কি করবেন? উনি তো ফরেন্সিকের লোক। বেগ মাই পার্ডন ডক্টর অতুল, উনি শুধু ফরেন্সিকের লোক নন, উনি একজন ফরেন্সিক সাইকিয়াট্রিস্টও। আর এই ধরনের কেসকে ট্রিট করার জন্য ওনার চেয়ে ভালো লোক কেউ নেই। ঠিক এমন সময় একজন নার্স ছুটতে ছুটতে এসে দরজা নক করে ভেতরে ঢুকে বলে, ডক্টর ডক্টর পেশেন্টটা তাড়াতাড়ি আসুন। বাইরে তখন দিনের আলো পড়ে গিয়ে ছাই রঙা রাত নেমেছে। ধীরে ধীরে রাতের ছাই রংটা কোনো অদৃশ্য তুলির স্পর্শে হয়ে উঠেছে কালো, ভয়ঙ্কর কালো, যেন কেউ গোটা আকাশকে কালো আলখাল্লায় ঢেকে দিয়েছে। ল্যাম্পপোস্টের কাছে একটা বিশাল অশ্বত্থ গাছ। গাছটা চারিদিকে নিজের ডালপালা বিস্তার করে আশেপাশের সমস্ত জায়গা থেকে রাজ্য অধিকার করার মতন শূন্যে নিজের স্থান অধিকার করে চলেছে। রাতের কোনো নৃশংস প্রহরীর মতো সজাগ চোখে তাকিয়ে চারিদিকটা সমীক্ষা করছে। সারাদিনের গরমে জ্বলে পুড়ে জাতি থেকে উপজাতি সবাই ঢুকে পড়েছে নিজেদের সুরক্ষিত গহ্বরে। ঠিক এমন সময় বাতাসে কিসের যেন শব্দ হয়, যেন কেউ তার বিশাল বিস্তৃত ডানা ঝাপটে তার আগমনের বার্তা দিয়ে যাচ্ছে। বিশালাকার প্রাণীটি ডানা দুটো ঝাপটাতে ঝাপটাতে অশ্বত্থ গাছটায় গিয়ে বসল। পাখিটির ভারে বিরাট অশ্বত্থ গাছটাও নড়ে উঠল। হঠাৎ গাছটার মধ্যে একটা কোলাহল শুরু হয়ে গেল। অশ্বত্থ গাছটার বিশাল এবং প্রশস্ত ডালপালায় আশ্রয় নেওয়া পাখিগুলো অচেনা আগন্তুকের আগমনে ভয়ে সন্ত্রস্ত হয়ে চেঁচামেচি শুরু করে দেয়। গাছটার নিচেই চাদর চাপা দিয়ে এক ভিখারি ঘুমিয়েছিল। তপ্ত ভূতল ঠান্ডা হয়ে যাওয়ায় ভিখারিটির ঘুমটাও বেশ জাঁকিয়ে এসেছিল। তবে হঠাৎ অকাঙ্ক্ষিত চেঁচামেচিতে কাঁচা ঘুমটা ভেঙে গিয়ে ওপরের দিকে তাকালো সে। প্রথমে ঘুমের ঘোর লাগা দৃষ্টিতে বুঝতে পারে না যে চোখের সামনে যেটা হচ্ছে সেটা সত্যি কিনা। দুহাতের তর্জনীটা দিয়ে চোখ দুটো ভালো করে ডলে নিয়ে আবার সেই দিকে ভালো করে তাকায় ভিখারিটি। সেই দিকে তাকাতেই আতঙ্কে ভয়ে ভিখারিটির প্রতিটা রোমকূপ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে দেখে এক বিশালাকার পাখির মতো জীব তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রচণ্ড আতঙ্কে ভিখারিটির গলা ঠেলে বেরিয়ে আসে একটা তীব্র চিৎকার। কিন্তু চিৎকারটা গলা দিয়ে বেরোনোর আগেই সেই বিশালাকার প্রাণীটা তার বিরাট বিস্তৃত ডানা মেলে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল ভিখারিটির ওপর। আকাশে বহু উঁচুতে উড়তে থাকা বাজ পাখি যেমন নিচে মাটিতে ছুটতে থাকা ইঁদুরটাকে ছো মেরে ধারালো ঠোঁটের প্যাঁচে আটকে নেয়, ঠিক তেমনি বিরাট আকার পাখিটা এসে দুটো ধারালো শক্ত পাথুরে ঠোঁটের মাঝে চেপে ধরে বড় বড় ডানা ঝাপটিয়ে উড়ে গেল বহু দূরে। সিস্টারের ডাক শুনে ডক্টর রজত এবং ডক্টর অতুল ছুটে আসে ওয়ার্ডের দিকে। এই ওয়ার্ডে 15টা বেড, তবে আপাতত একটা বেডই পেশেন্ট আছে। শ্যামবাজারের স্বাস্থ্য সদনটা আসলে একটা ডোনেশন হাসপাতাল, তবে এখানে যারা রোগীর চিকিৎসা বা যত্ন করে তাদের বেশ ভালো টাকা দিয়েই রাখা হয়েছে। ওয়ার্ড নম্বর 20-তে আসার মুখে দাঁড়িয়ে পড়লেন ডক্টর রজত, কারণ ওয়ার্ডে ঢোকার মুখেই একটা স্ট্রেচার আড়াআড়িভাবে ওয়ার্ডে ঢোকার মুখে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্ট্রেচারটাকে ওভাবে থাকতে দেখে ডক্টর রজত চিৎকার করে ওঠেন, ওয়ার্ড বয়, ওয়ার্ড বয়, আরে কোথায় গেলে? মানে সত্যি নিশ্চয়ই বেটা সুটটার নেশায় বুধ হয়ে আছে। আশ্চর্য সব লোকজন হাসপাতালে কাজ করে অথচ একটুও স্বাস্থ্য সচেতন নয়। ওয়ার্ড বয়, ওয়ার্ড বয়। ডক্টর রজত মেডিকেল পাশ করে বেশ কয়েক বছর একটা সরকারি হাসপাতালে কাজ করার পর এখানে জয়েন করেছেন। ইন্টার্নশিপ করার সময়ও এই স্বাস্থ্য সদনেই পোস্টিং নিয়েছিলেন। ডক্টর বড়ালের অধীনে ইন্টার্নশিপ করেছিলেন তিনি।
ডক্টর বড়াল খুবই নিয়মানুবর্তী ছিলেন। এই নিয়মানুবর্তিতাটা ডক্টর রজতেরও রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। ডক্টরের হাঁক ডাক শুনে ওয়ার্ড বয় হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হয়। আগে আগে হ্যাঁ স্যার বলুন। ডক্টর রজত রাগত স্বরে বলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? আর এই পুরনো স্ট্রেচারটা এখানে কি করছে? এখনই যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি কি দায়িত্ব নিতে? ওয়ার্ড বয় মনোহর কাঁপতে কাঁপতে বলে, স্যার আমি তো এখানেই ছিলাম স্যার। এই স্ট্রেচারটা তো ব্যবহার করা হয় না, এটা তো স্টোর রুমেই ছিল স্যার। ডক্টর রজতের গলা চরমে ওঠে। তো স্টোর রুম থেকে কি এর হাত পা গজিয়ে এখানে চলে এসেছে? যত সব আজে বাজে বকো কেন? সরাও শিগগিরই এটাকে। আশ্চর্য লোকজন সব। ডক্টর অতুলও এই ধরনের ইনডিসিপ্লিন কাজে রীতিমতো বিরক্ত। শুধু সিস্টারটি মিনমিন করে বলে, এই স্ট্রেচারটা তো কিছুক্ষণ আগেও আমি স্টোর রুমে দেখেছি। এইটুকু সময়ের মধ্যে এটা এখানে কে নিয়ে এলো? আর কিভাবেই বা নিয়ে এলো? এটার তো একটা পায়ের চাকাও ভাঙা। মনোহর এবার একটু সাহস পেয়ে বলে, সেই তো সিস্টার ম্যাডাম, আমি তো সেটাই বলছি স্যারকে। এই পায়া ভাঙা স্ট্রেচারটা এখানে আনা খুব কঠিন কাজ। তাছাড়া আমি এই সামনেই বসেছিলাম। একটা ভাঙা স্ট্রেচার স্টোর রুম থেকে কেউ বের করে নিয়ে আসবে আর আমি দেখতে পাবো না, সেটা তো হতে পারে না বলুন। ডক্টর অতুল পরিস্থিতি দেখে তাড়াতাড়ি বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে, এটা জলদি সরাও। স্ট্রেচার সরিয়ে যখন ডাক্তাররা ওয়ার্ডের ভেতরে ঢোকে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রোগীর ক্ষত থেকে অতিরিক্ত রক্তপাতের জন্য সে মারা গেছে। ডক্টর রজত রোগীকে পরীক্ষা করে চমকে উঠলেন। মৃত্যুর আগে রোগী প্রচণ্ড ভয় পেয়েছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়। কি করে সম্ভব? রোগী তো অজ্ঞান অবস্থায় ছিল। তার মানে কি মারা যাওয়ার আগে রোগীর জ্ঞান ফিরেছিল? ভাবনাটা যাচাই করার জন্য রজত নার্সকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সিস্টার, রোগীর কি সত্যিই জ্ঞান ফিরেছিল? সিস্টার ঝটপট বলে উঠলেন, না না ডক্টর, রোগীর তখনও সেন্স ফেরেনি, কিন্তু ওই অবস্থাতেই সে প্রচণ্ড ছটফট করছিল আর পালস রেট সাংঘাতিকভাবে আপ ডাউন করছিল। তাই তো আমি ছুটে গিয়ে আপনাদের ডেকে আনলাম। ডক্টর অতুল পাল ভালো করে পর্যবেক্ষণ করে বলেন, কিন্তু যদি তাই হয়, তবে ওই অবস্থায় মারা গেলে রোগীর মুখটা হা করা থাকতো। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে রোগীর চোখ দুটো খোলা। হয় তার জ্ঞান ফিরেছিল, এবং দেখো এর দৃষ্টি একটা বিশেষ দিকে নির্দিষ্ট হয়ে আছে। সবাই দেখল সত্যিই রোগীর দৃষ্টি একটি নির্দিষ্ট দিকেই দিকপাত করা আছে। সেই দিকে অনুসরণ করে তারা দেখতে পায় যে সেখানে একটা খোলা জানালা রয়েছে। জানালাটা দিয়ে একটা বড় অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে। সেই দিকে ভালো করে তাকাতে সিস্টার ভুরু যুগল কুঁচকে বলেন, আশ্চর্য, ভিখারিটা কোথায় গেল? ডক্টর রজত তখন মৃত রোগীকে পরীক্ষা করতে ব্যস্ত। সিস্টারের কথা শুনে অতুল বলেন, ভিখারি? কোন ভিখারি? স্যার, ওই গাছের তলায় একটা ভিখারি থাকে সব সময়, কিন্তু এখন নেই, অথচ তার জিনিসপত্র পড়ে আছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? ভিখারি তো, সে তো যে কোনো জায়গায় চলে যেতে পারে। মনোহর একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলে, না স্যার, ভিখারিটা কোথাও যায় না ওই জায়গা ছেড়ে। রজত বিরক্তির স্বরে বলে, কি হচ্ছেটা কি? আরে এই সমস্ত আলতু ফালতু কথা না বলে বাড়ির লোককে খবর দাও। সিস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেল। অতুলও তার পিছু পিছু গেলেন। মনোহর দরজার সামনে দাঁড়িয়ে আছে। রজত যখন রোগীর পাশে বসেছিলেন, ঠিক তখনই তার হাতে মুঠো অবস্থায় ধরা কিছু দেখতে পান। যদিও সেটা দেখতে অনেকটা কাগজের মতোই লাগছে, কিন্তু সেটা যে ঠিক কিসের কাগজ তা বুঝতে পারেন না। বাড়িতে অঞ্জু এঘর থেকে ওঘর, ওঘর থেকে এঘর পায়চারি করে যাচ্ছেন। মেয়েটা সেই যে সকালে এক কাপ কফি খেয়ে বেরিয়ে গেল, তারপর আর কোনো খবর নেই। অবশ্য কবেই বা খবর দেয়? বাঘাযতীনের এই 3 কামরার ফ্ল্যাটটায় থাকার মতো মানুষ বলতে ওরা মা মেয়ে দুজন আর সবসময়ের কাজের মেয়ে রত্না।
অবশ্য সেও মাসে 2 দিনের জন্য গঙ্গানগর যায় তার শ্বশুর বাড়িতে। সেখানেও এখন শুধু দেওর আর দেওরের পরিবার ছাড়া আর কেউ থাকে না। আজ বিকেলেই রত্না শ্বশুর ভিটেতে গেছে। দেওর খবর পাঠিয়েছে যে উঠোনের বড় আম গাছ দুটোতে প্রচুর আম হয়েছে, এসে নিয়ে যেতে। তাই অঞ্জু এখন বাড়িতে একলাই বলতে গেলে। রান্নাবান্না সব রত্না করেই গেছে, অঞ্জু শুধু খাওয়ার সময় গরম করে নেবে। অঞ্জু ঘরে বাইরে পায়চারি করতে থাকেন আর মনে মনে ভাবেন, মেয়েটা কখন যে আসবে, একটা ফোন করব কি? ভাবতে ভাবতে ফোনটা করেই ফেলেন। ওদিকে ডিপার্টমেন্টে ইলোরা টেবিলের ওপর একগুচ্ছ ছবি ছড়িয়ে রেখে এক মনে বারবার দেখে যাচ্ছে। না, কিছু তো একটা মিসিং আছে, কিন্তু কি? টেবিলের এক কোণে রাখা মোবাইলটা হাতে তুলে ইন্সপেক্টর উর্নাভকে ফোন করতে যায়। ইন্সপেক্টর উর্নাভর সাথে আজ সকালেই শিল্পপতি রণজিৎ সিংহের বাড়িতে পরিচয় হয়। ইন্সপেক্টর উর্নাভ লোকাল থানার নতুন অ্যাপয়েন্টেড ওসি। রণজিৎ সিংহের ওই বিভৎস মৃতদেহ দেখে তার বাকশক্তি লোপ পেয়েছিল। এভিডেন্স সংগ্রহ করে ভিলা থেকে বেরিয়ে আসার সময় ইলোরা বলেছিল যে প্রয়োজনে সে যোগাযোগ করতে পারে, কিন্তু উর্নাভকে ফোন করার আগেই ইলোরার ফোনটা বেজে ওঠে। অঞ্জু ফোন করছে। সঙ্গে সঙ্গে দেওয়াল গড়ির দিকে চোখ যায় ইলোরার। চোখ দুটো উঁচু করে জিভ বের করে মনে মনে বলে, এই রে, রাত 11টা বেজে গেছে। ইস, কাজের চাপে মাকে ফোন করতেই ভুলে গেছি। ফোনটা ধরতেই ওপাশ থেকে অঞ্জু প্রায় চিৎকার করে ওঠেন। তোর কি মাথাটা মাথাতে আছে, না ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছে? অঞ্জুর কথাবার্তা এমনটাই, রেগে গেলেও রাগটা দেখাতে পারেন না। ফোনের ওপাশে ইলোরা হাসি চেপে যতটা সম্ভব গাম্ভীর্য এনে বলে, কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ফোন করতে পারিনি। তুমি খাবার গরম করে রাখো, আমি এক্ষুনি আসছি। কথা বলতে বলতে ইলোরা চেয়ার থেকে উঠে কেবিনের দেওয়াল জোড়া জানলাটার দিকে এগিয়ে আসে। কথাটা শুনে অঞ্জু কিছুটা স্বস্তি পেল। বলল, ঠিক আছে, আয়। ফোনটা রেখে পিছু ঘুরতেই ইলোরার মনে হলো যে কেউ যেন এক্ষুনি টেবিলের পাশেই দাঁড়িয়েছিল। সে ঘুরে তাকাতেই সরে গেল। ইলোরা প্রচণ্ড অবাক হয়, কারণ তার কেবিন ভেতর থেকে লক করা। সে নিজে না চাইলে কেউ ওই কেবিন বাইরে থেকে খুলতে পারবে না। এবার ইলোরার মনে প্রশ্ন জাগে, সত্যিই কি সেখানে কেউ দাঁড়িয়েছিল, নাকি আমি চোখে ভুল দেখেছি? একটু ভাবার পর বিষয়টা চোখের ভুল বলেই ইলোরা বিষয়টা মাথা থেকে বের করে মুছে দিল। ছবি এবং বাকি এভিডেন্সগুলো সাবধানে গুছিয়ে এক জায়গায় রেখে ইলোরা কেবিন লক করে বেরিয়ে এলো। কিন্তু দেওয়ালের এক কোণে জমাট বাঁধা অন্ধকারটাকে সে লক্ষ্য করল না। কেবিন থেকে বেরিয়েই ইলোরা ইন্সপেক্টর উর্নাভকে ফোন করে, কিন্তু তখন ইন্সপেক্টর উর্নাভর ফোন বিজি দেখায়। ড্রাইভার নিচে গাড়িতেই অপেক্ষা করছিল। নিচে নেমে গাড়িতে বসে ইলোরা বাড়ির দিকে যেতে যেতে সকালের ঘটনা ভাবতে থাকে। সকালে ফোনটা পাওয়া মাত্রই ইলোরা ড্রাইভার তাপসকে নিয়ে সোজা রওনা দেয় সদানন্দপুরে। ইলোরা ড্রাইভিং পছন্দ করে না। তাপস ইলোরাদের বহু পুরনো ড্রাইভার। তাপসকে জায়গাটা বুঝিয়ে দিয়ে ইলোরা গাড়িতে উঠে বসে। এই সময়টা সে কোনো কথা বলে না। তাপস জানে যে নতুন কোনো কেসে যাওয়ার আগে ইলোরা চুপ করে বসে থাকে। যথাসময়ে সদানন্দপুরের রণজিৎ ভিলার বিশাল গেটের সামনে গাড়িটা থামল। দারোয়ান নাথু এসে গেটটা খুলে দিতেই ইলোরা ভেতরে প্রবেশ করে। রণজিৎ ভিলার আকার হোক কি তার সৌন্দর্য, দুটোই যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট। ইলোরা ভেতরে ঢুকতেই দেখে বাইরে দুটো পুলিশের জিপ দাঁড়িয়ে আছে এবং কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাপসকে বাইরে অপেক্ষা করতে বলে ইলোরা ভেতরে যায়। ভেতরের ঘরে অর্থাৎ বৈঠকখানায় কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। এক দুজন পুলিশ বাড়িতে কাজ করা সমস্ত চাকর বাকরদের জেরা করছে। ইতিমধ্যে ফরেন্সিকের লোকজন এভিডেন্স সংগ্রহ করতে চলে এসেছে। ইলোরা বৈঠকখানার চারপাশে নজর বুলিয়ে রণজিৎ সিংহের লাশটার দিকে তাকায়। সে দেখে একজন পুলিশ অফিসার রণজিতের লাশটাকে হাত বাড়িয়ে ছুঁতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ইলোরা চিৎকার করে ওঠে, স্টপ, ডোন্ট টাচ। বৈঠকখানায় সবাই যে যার মতো কাজ করে যাচ্ছিল, তাই ইলোরার ভেতরে আসাটা কেউ লক্ষ্য করেনি।
এবার হঠাৎ এমন একটা চিৎকারে সবাই থতমত খেয়ে ইলোরার দিকে তাকিয়ে থাকে। ইলোরা বুঝতে পারে গলার আওয়াজটা হয়তো একটু বেশি হয়ে গেছে। একটা কাশি দিয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, প্লিজ কন্টিনিউ, আমি শুধু এনাকে কথাটা বলেছিলাম। এই বলে সেই ইন্সপেক্টরকে নির্দেশ করলো সে। ইন্সপেক্টরটিও ততক্ষণে বিরক্তির দৃষ্টিতে ইলোরার দিকে তাকিয়ে আছে। ইলোরার দিকে সোজাসুজি তাকিয়ে ইন্সপেক্টরটি বলে, আপনি আমাকে কিছু বলছেন? ইলোরা এবার এগিয়ে এসে এক হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার ভঙ্গিতে বলে, হাই, আমি ইলোরা ফার্নান্ডেজ, ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট, সেন্ট্রাল ফরেন্সিক ডিপার্টমেন্ট। ইন্সপেক্টর ভদ্রলোকও প্রতি হ্যান্ডশেক করে বলেন, আমি উর্ণাভ দত্ত, ওসি সদানন্দপুর। প্রাথমিক আলাপ পরিচয় সেরে ইলোরা বলে, নট এট অল, আসলে হঠাৎ এমন একটা চিৎকার শুনে খানিকটা থমকে গিয়েছিলাম। নিন, দেখে নিন, ইটস অল ইয়োর্স। কথাটা বলে উর্ণাভ অন্যদিকে চলে গেলেন। ইলোরা আতস কাঁচটা বের করে ভালো করে মৃতদেহের চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। পায়ে জুতোর ওপর আগেই প্লাস্টিক পরে নিয়েছিল ইলোরা, হাতেও গ্লাভস পরে নিল। এবার বডি ভালো করে দেখে ইলোরা লক্ষ্য করল যে রণজিৎ সিংহের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে কোটর থেকে, মুখটা হাঁ করা, যেন প্রাণপণে চিৎকার করতে চাইছিলেন, কিন্তু চিৎকারটা তার গলা থেকে বেরোয়নি। তাই তো রণজিৎ সিংহের গলার চারপাশের শিরাগুলো ফুলে আছে। চোখের তাকানোর অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে যখন তার উপর অ্যাট্যাক হয় তখন তিনি সোফাতেই বসেছিলেন এবং কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলেন। বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। রণজিৎ সিংহের বডিটা সরানোর পর সেখানে পড়ে থাকতে দেখা যায় একটা রক্তাক্ত চিঠি। চিঠি বলতে শুধু দুছত্র লেখা, সময় এবার এসে গেছে। ওটাকে ফরেন্সিক এক্সামিনেশনের জন্য সংগ্রহ করা হয়েছে। এভিডেন্স সব সংগ্রহ করতে করতে বেশ অনেকক্ষণ লেগে গেল। ওদিকে উর্ণাভ এবং তার টিম বাড়ির সকলকে জেরা করে নিয়েছে। ফেরার পথে উর্ণাভ ইলোরাকে জিজ্ঞেস করল, মৃত্যু ঠিক কতক্ষণ আগে হয়েছে বলে মনে হচ্ছে মিস ফার্নান্ডেজ? খানিক গম্ভীর হয়ে ইলোরা বলে, কল মি ইলোরা অনলি। ওসব মিস ফার্নান্ডেজ টার্নান্ডেজ বলে সম্বোধন করবেন না। আমি আমার সারনেমটা জানি, বারবার বলে এটা মনে করাতে হবে না। উর্ণাভ এই ধরনের উত্তর একেবারেই আশা করেনি। ইলোরার কথা শুনে সে কেমন একটা থমকে যায়। সেটা দেখে ইলোরা হেসে সামান্য বলে, কিছু মনে করবেন না, আমি একটু এরকমই। তারপর একটু থেমে বলে, বডি দেখে মনে হচ্ছে মৃত্যু বেশিক্ষণ আগে হয়নি। এক্স্যাক্ট সময়টা আমি বডি সমীক্ষা করেই বলতে পারবো। তবে এইটুকু বলতে পারবো যে মৃত্যু মোটামুটি ঘন্টা 2.5-3 আগে হয়েছে। তবে রিগার মর্টিস শুরু হয়নি। তার কারণ হলো ঘরের তাপমাত্রা। ঘরের তাপমাত্রা এতটাই ঠান্ডা ছিল যে দেহের পচন ধরাটাও অনেক ধীর গতিতে হচ্ছিল। তবে প্রশ্ন আছে বেশ কিছু। 1, মিস্টার সিংহের গলার কাছটা যেভাবে এফোর ওফোর করা হয়েছে সেটা মাথা বাঁকানো হুক জাতীয় কোনো ধারালো অস্ত্র হতে পারে। দেখুন তো মার্ডার ওয়েপন হিসেবে সেরকম কিছু পান কি না। 2, এত সাংঘাতিক একটা রক্তলীলা চলল অথচ বাইরে এবং ঘরের ভেতরে কাজ করা এতগুলো লোক কেউ কোনো কিছুই টের পেল না বা কোনো রকম কোনো আওয়াজও শুনতে পেল না। 3, তবে কি রণজিৎ সিংহকে মৃত্যুর আগে কোনো কিছু খাইয়ে সেন্সলেস করে মারা হয়েছে? কিন্তু সেক্ষেত্রে কাউকে ভেতর থেকে বাইরে আসতে হবে। তবে তখন সেই ব্যক্তি মালি বা ড্রাইভারের চোখে পড়বে। ভেতরে যারা ছিল তাদের কারোর পক্ষেই এরকম বিভৎস একটা ঘটনাকাণ্ড ঘটানো সম্ভব নয়, কারণ তাদের চেহারা অত্যন্ত রুগ্ন। আর এই হত্যা করার জন্য অমানসিক শক্তির প্রয়োজন। 4, যদি ভিকটিমকে সেন্সলেস করেই মারা হয় তাহলে তো খুনির মনস্কামনা অর্থাৎ প্রতিহিংসা সার্থক হবে না। আর এখানেই হত্যার রূপ দেখে স্পষ্টতই অনুমান করা যাচ্ছে যে এই হত্যাটা শুধুমাত্র প্রতিহিংসা বা বদলা নেওয়ার জন্যই করা হয়েছে। এনিওয়েজ, আপনি দেখে নিন বাকি বিষয়গুলো। আমি কোনো কিছু লিঙ্ক পেলে আপনাকে নিশ্চয়ই ফোন করব। হ্যাঁ, নিশ্চয়ই, আমার ফোন নম্বরটা রেখে দিন। তবে সারা বাড়ি খুঁজেও সেরকম কিছু মার্ডার ওয়েপন বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আচ্ছা, বাড়ির লোকেরা কি বলছেন? ওই রণজিৎ সিংহ অকৃতদার ছিলেন, মানে অবিবাহিত ছিলেন। বাড়িতে মালি ড্রাইভার মিলিয়ে মোটামুটি
ডজন খানেক চাকর বাকর, সবারই বক্তব্য একই। ইলোরা গাড়িতে উঠতে গিয়েও থমকে দাঁড়ালো, পেছন ঘুরে জিজ্ঞেস করলো, কি বলেছে সবাই? ওই তো তথাকথিত বক্তব্য। বাবু বাড়িতে কম থাকতো, ব্যবসার কাজে বাইরেই থাকতো বেশি, ভীষণ রাগী মানুষ, কথা বলতো কম, ইত্যাদি ইত্যাদি। একটা গভীর নিঃশ্বাস ফেলে ভুরু দুটোকে কুঁচকে ইলোরা বলে, এটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট আমি এটাই আশা করেছিলাম, কারণ যারা বিরাট বড় লোক বা প্রতিপত্তির মানুষ হয় তাদের স্বভাব এরকমটাই থাকে। তারা নিজেদের আসল স্বরূপটাকে সমাজ থেকে লুকিয়ে রাখে। তবে এরা ভুলে যায় যে এই সমাজ কার কি স্ট্যাটাস সেটা তোয়াক্কা করে না। ইন্সপেক্টর উন্নাভ, আমার বিশ্বাস এটাই শেষ মৃত্যু নয়, আরও কয়েকটা রহস্যজনক মৃত্যুর সম্মুখীন হব আমরা। তৈরি থাকবেন কিন্তু। আর এই রণজিৎ সিংহের আসল চেহারাটা খোঁজার চেষ্টা করুন, বোধহয় মৃত্যুর কারণটা সেখানেই পাওয়া যাবে। কথাটা বলেই ইলোরা সোজা ফরেন্সিক ডিপার্টমেন্টে চলে আসে। এখন তার অনেক কাজ। পোস্টমর্টমের রুমে গিয়ে সে দেখে ডোমরা রণজিৎ সিংহের লাশটাকে ধোয়ার জন্য তৈরি করছে। সে দৌড়ে গিয়ে তাদের আটকায়, তারপর আতশ কাঁচ দিয়ে ভালো করে তার দেহটা পরীক্ষা করে। হঠাৎ হাতের কাছে গিয়ে তার দৃষ্টি আটকে যায়। রণজিৎ সিংহের হাতের নখগুলো স্বাভাবিকের তুলনায় সামান্য বড় কিন্তু তীক্ষ্ণ। তবে যেটা ইলোরাকে সবচেয়ে চমকিত করে সেটা হলো হাতের নখে লেগে থাকা কাঁচা মাংসের কুচি এবং চামড়া। সাবধানে সেগুলো একটা এভিডেন্স ব্যাগে নিয়ে ল্যাবরেটরিতে গিয়ে সে বসল। পাক্কা 6 ঘন্টা ধরে পরীক্ষার পর ইলোরার মুখে একটা হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই তা আবার গভীর চিন্তায় মিলিয়ে গেল। শুধু বিড়বিড়িয়ে সে বলে উঠল, এ কি করে সম্ভব? ল্যাব থেকে বেরিয়ে উর্নাভকে ফোন করেছিল ইলোরা। হ্যালো, ইন্সপেক্টর উন্নাভ। উর্নাভ তখন জেরার সময় নথিবদ্ধ হওয়া কথোপকথনগুলোতে আরও একবার চোখ বুলোচ্ছিল, যদি কিছু ইররেগুলারিটি ধরা পড়ে সেই আশায়। ঠিক সেই সময় ইলোরার ফোনটা দেখে কপালে প্রশ্নের ভাঁজ জমল তার। ত্রস্ত হাতে ফোনটা রিসিভ করে উর্নাভ বলল, হ্যাঁ বলুন মিস, ও সরি ইলোরা, কিছু পেলেন? পেয়েছি, তবে এর কার্যকারণ কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে আমিও পড়েছি মুশকিলে, বুঝলেন। মার্ডার ওয়েপেনটা এখনো খুঁজে পাইনি, যার ফলে খুনের মোটিভটা বুঝতেই পারছি না। কারণ মার্ডার ওয়েপন বডির সাথেই ল্যাবে চলে এসছে। কি বলছেন কি? আমরা তো বডি ভালোভাবেই চেক করেছিলাম। আপনি মার্ডার ওয়েপন খুঁজে পাননি তো? কারণ মার্ডার ওয়েপন আসল শিল্পপতি রণজিৎ সিংহের নিজের আঙ্গুল এবং নখ। কি বলছেন কি? এ তো পাশবিক। এভাবে নিজেকে কিভাবে কেউ মারতে পারে? হ্যাঁ, সেটাই সত্যি। আমি রণজিৎ সিংহের নখে লেগে থাকা চামড়া এবং মাংসপিণ্ডের সাথে তার গলার ঘাড়ের ডিএনএ ম্যাচ করালাম, দুটোই একই। এমনকি যেই অ্যাঙ্গেল এবং যে ফোর্সে তার গলায় আঘাত করা হয়েছে সেটা একমাত্র নিজের হাত দিয়েই করা যায়। এবং এটাই আমাকে ভাবাচ্ছে বেশি। আত্মহত্যার অনেক কেস দেখেছি, কিন্তু এতটা পৈশাচিকভাবে আত্মহত্যা না, এটা নিশ্চিত রূপে অন্য কিছু। সবচেয়ে বড় কথা, যখন এসব হচ্ছিল তখন রণজিৎ সিং চেঁচালেন না কেন? যে যতই বিধ্বস্ত অবস্থায় থাকুন না কেন, আত্মহত্যা করার ঠিক শেষ মুহূর্তে তার একবার হলেও বাঁচার ইচ্ছে করে। তাই তো শেষ মুহূর্তে মানুষ ছটপটিয়ে ওঠে বা চিৎকার করে। আর এখানে তো নিজের হাতের নখ দিয়ে অমানসিক শক্তিতে নিজের গলা সংলগ্ন স্থানটা চিরে দিয়েছেন। তার মানে বুঝতে হবে যে তিনি অসম্ভব মনোকষ্টে ছিলেন। কিন্তু মৃত্যুর জাস্ট একদিন আগে যার বিশাল ব্যবসায়িক লাভ হয়, সে কিভাবে মনোকষ্টে থাকে? ঠিক আছে, আপনি দেখুন যদি আর কিছু জানা যায়। বাড়ির দিকে যেতে যেতে ইলোরা সকালের কথাগুলোই শুধু ভাবছিল। এত ভয়ঙ্কর আত্মহত্যা সে আগে কখনো দেখেনি। রণজিৎ সিংহের মেডিকেল হিস্ট্রি ঘেঁটে একটা তথ্য পেয়েছে ইলোরা, তার ফোবিয়া ছিল। রক্ত দেখলে তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়তেন, অর্থাৎ তার হিমোফোবিয়া ছিল। এই কথাটা জানাতেই উর্নাভকে ফোন করেছিল ইলোরা, কিন্তু ফোনটা উর্নাভ ধরেন। বাড়িতে ফিরে পোশাক পাল্টে মায়ের সাথে খেতে বসলো ইলোরা। টুকটাক গল্প করতে করতে খাওয়া সারল।
সবে বিছানায় শুয়েছে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। উর্ণাভ ফোন করেছে। সারাদিনের ক্লান্তিতে চোখটা একটু বুজেছিল ইলোরার। উর্ণাভ ফোন রিসিভ করে ঘুম জড়ানো স্বরে ইলোরা বলল, হ্যালো। ই বাবা, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? জাস্ট শুয়েছিলাম। হ্যাঁ বলুন। তখন আপনি ফোন করেছিলেন, কিন্তু আমি ব্যস্ত ছিলাম বলে ধরতে পারিনি। ইলোরা তখন উর্ণাভকে রণজিৎ সিংহের মেডিকেল রিপোর্টের কথাটা বলে। সবটা শুনে উর্ণাভ একটা ভারী শ্বাস ফেলে বলে, কি যে হচ্ছে আজকাল চারিদিকে। ইলোরা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে, কেন, আবার কি হলো? এখানে শ্যামবাজারে একটা স্বাস্থ্য সদন আছে। আজ বিকেলে সেখানে বেশ ক্রিটিক্যাল অবস্থায় একজন পেশেন্টের অ্যাডমিশন হয়, কিন্তু রাতের মধ্যেই সে মারা যায়। পেশেন্টের গোটা শরীরে বড় বড় ক্ষতর চিহ্ন ছিল। ডিউটিরত দুজন ডক্টরের মতে ওই ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই পেশেন্টটি মারা যায়। ইলোরা বেশ আশ্চর্য হয়ে প্রশ্ন করে, ক্ষত? স্কিনে কোনো ইনফেকশন ছিল? না, আর এখানে সন্দেহটা খুব বেশি পরিমাণে গাঢ় হচ্ছে, কারণ ডক্টররা বলেছে পেশেন্টের শরীরে ওই রকম ক্ষত কোনো ইনফেকশন থেকে হতে পারে না। ওটা নাকি পেশেন্ট নিজেই করেছে। কিন্তু ডক্টর এতটা শিওর হলেন কিভাবে? কারণ যখন পেশেন্টকে ভর্তি নেওয়া হয়েছিল তখন পেশেন্টটি অচৈতন্য অবস্থাতেও বিড়বিড়িয়ে বলছিল যে, সরে যা, সরে যা, আমার গায়ের উপর থেকে সরে যা, মেরে ফেলবো, সব কটাকে মেরে ফেলবো। এই ধরনের অসংলগ্ন কথা শুনে ডক্টরের ধারণা হয়েছে যে হয়তো পেশেন্টের কোনো ফোবিয়া আছে। উর্ণাভকে কথাটা শেষ করতে না দিয়ে ইলোরা বলে ওঠে, কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি, বুঝলেন। পেশেন্টের হাতে মুঠো করা একটা কাগজ ছিল। কাগজটা দেখতে হুবহু রণজিৎ সিংহের ওখানে পাওয়া চিঠিটার মতো। হোয়াট? ইলোরার চোখ থেকে ঘুম উড়ে গেল। একটু সামলে নিয়ে সে আবার বলে, পেশেন্টের নাম কি? কি করতো সে? পেশেন্টের নাম সুধীর দাস। এই সদাননপুরেরই আশ্রয় নামে একটা হোমের সে ওয়ার্ডেন। আগামীকাল ভাবছি যাব সেখানে। আপনি যাবেন নাকি? নিশ্চয়ই যাব। আশ্রয় হোমটা আমি চিনি, সেখানে রিটায়ার্ডেড মেয়েদের রাখা হয়। ঠিক কটায় যাবেন বলুন, আমি সরাসরি সেখানে পৌঁছে যাব। সকাল 10:30, কারণ তখনই হোমটা খুলবে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি পৌঁছে যাব। এই বলে ফোনটা রেখে দেয় সে। তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সময় মতো পৌঁছে যায় হোমে। গিয়ে দেখে উর্ণাভ তখনও পৌঁছয়নি। হোমের ভেতর ঢুকে এসে দেখে গোটা 20-25 জন মেয়ে হোমের ভেতর। তারা আবার বিভিন্ন বয়সের, তবে সবাই রিটায়ার্ডেড নয়। ইলোরাকে হোমের দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখে একজন মেয়ে এগিয়ে এসে ভীষণ মিষ্টি স্বরে বলে, কাকে চাই? ইলোরা দেখে মেয়েটির বয়স খুব বেশি হলে টেনে টুনে 20 হবে, কিন্তু চোখে মুখে ভীষণ অভিজ্ঞতার ছাপ। সে মিষ্টি হেসে বলে, নমস্কার, আমি ইলোরা, ফরেনসিক সাইকিয়াট্রিস্ট। এখানকার ওয়ার্ডেন সুধীর দাসের সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছি। মেয়েটি কিছু বলতেই যাবে, ঠিক তখনই উর্ণাভ এসে পৌঁছয়। মেয়েটিকে বলে, মিতালি, যে ডকুমেন্টসগুলো এনে রাখতে বলেছিলাম সেগুলো কি রেডি আছে? ওই মেয়েটি মানে মিতালি প্রায় সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ স্যার, গতকাল আপনার ফোন পাওয়ার পর আমি সব কিছুই আনিয়ে রেখেছি। আসুন আসুন, ভেতরে আসুন। হোমের ভেতরে ঢুকতেই ইলোরার একটা ধাক্কা লাগে। তাকে দাঁড়িয়ে পড়তে দেখে উর্ণাভ বলে, কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন যে? আমার মনে হলো কেউ যেন একটা জোরে ধাক্কা দিল আমায়, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তারপরেই হঠাৎ 1 মিনিট বলে ঝুঁকে কিছু একটা কুড়িয়ে নিল সে। এটা কি মিতালি? চেনো কি এটাকে? মিতালি শুধু দুদিকে মাথা নাড়ে, কিন্তু ইলোরার মনে হয় জিনিসটা মিতালির খুব পরিচিত। কাগজপত্র ঘেঁটে বিশেষ কিছু পাওয়া যায় না। উর্ণাভ মিতালিকে বলে, আচ্ছা, এই হোম কে চালায় আর এই মেয়েরা এখানে কি করে আসে? মিতালি একটা মলিন হাসি হেসে বলে, হোমটা আসলে স্বর্গত শিল্পপতি রণজিৎ সিংহ চালাতেন, কিন্তু গত পরশু তো তিনিও, আর গতকাল ওয়ার্ডেন স্যারও। এবার যে এই হোমের কি হবে কে জানে। ইলোরা মিতালির কথায় বিশেষ পাত্তা না দিয়ে বলে, আচ্ছা,
ইদানিং কি সুধীরবাবু কোনো রকম অদ্ভুত আচরণ করেছিলেন? কই না তো। কিন্তু এই অ্যান্টি ইচিং লোশনগুলোর খালি বোতল যে অন্য কথা বলছে মিতালি। মিতালিকে চুপ থাকতে দেখে উর্নাভ বলে, সুধীরবাবুর ঘর কোনটা? এই তো এখান থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে গেলেই স্যারের রুম। আসুন, আমিই নিয়ে যাচ্ছি। উর্নাভকে নিয়ে মিতালি বেরিয়ে যাচ্ছিল, সেই সময় ইলোরা বলে, এখানে কতজন বাসিন্দা মিতালি? সব মিলিয়ে এই 20 মেয়ে থাকে। তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাওনি। ও হ্যাঁ, দেখেছেন, ভুলে গেছি কথায় কথায়। আসলে আমরা এই হোমটার বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, তাই বিজ্ঞাপন দেখেই বেশিরভাগ বাসিন্দা এখানে আসেন। তাছাড়া মানসিকভাবে বিকলাঙ্গ মানুষ, বিশেষ করে মেয়েরা, কেই বা কাঁধে নিয়ে ঘুরবে বলুন? একটা হতাশার নিঃশ্বাস ফেলে উর্নাভকে নিয়ে মিতালি বেরিয়ে যায়। ইলোরা অফিস ঘর থেকে বেরিয়ে বাইরে মেয়েগুলোর দিকে তাকায়। দিনের তাপ বাড়ছে দেখে ওদেরকে ধরে ধরে ভেতরে ছায়ায় নিয়ে আসা হচ্ছে। ইলোরা লক্ষ্য করে মেয়েগুলো যেন বড্ড চুপচাপ, কয়েকজনের হাতে আর ঘাড়ে ক্ষতের মতো দেখা যাচ্ছে। ইলোরা সেগুলো পরীক্ষা করতেই তার চোয়াল শক্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় উর্নাভ একটা বড় প্লাস্টিকের থলে বোঝাই ইনসেক্ট কিলারের ফাঁকা ক্যান ভরে নিয়ে এসে বলে, ইলোরা, ভদ্রলোক দেখছি সাংঘাতিক ছিলেন। প্রচুর পরিমাণে ইনসেক্ট কিলার ছিটিয়ে রাখতেন রুমে। এখনো কি সাংঘাতিক বিচ্ছিরি দুর্গন্ধ। ভদ্রলোক এর মধ্যে কিভাবে থাকতেন কে জানে। ইলোরা মিতালির দিকে কঠিন দৃষ্টি নিয়ে বলে, ভয় ইন্সপেক্টর উন্নাভ, ভয়। ভয় জিনিসটা বড় সাংঘাতিক, এবং কিছু কিছু ক্ষেত্রে অহেতুক ভয় জিনিসটা আরও ভয়ঙ্কর। কি মিতালি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ওয়ার্ডেন স্যারেরও না পোকামাকড়ে খুব ভয় ছিল। শুধু তার মনে হতো যে রুমে অফিসে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, তাই ওই স্প্রেগুলো ব্যবহার করতেন। কিন্তু ইদানিং তার মনে হচ্ছিল যে তার শরীরে কোনো অজানা পোকা এসে কামড়ে যাচ্ছে। সারাদিনই প্রায় গোটা শরীরে ওই ওষুধগুলো মাখতেন। আমরা তো এসবকে তার বাতিক বলেই ধরে নিয়েছিলাম, অতটা নজর দিইনি তাই। কিন্তু গত পরশুদিন দেখি সারা গা চুলকাতে চুলকাতে ক্ষতের মতো করে দিয়েছেন। আমি আর আরেকজন আটকাতে গেলে প্রচণ্ড আক্রোশে চিৎকার করে বলে উঠলেন, ছাড় আমাকে, ছাড়, ছাড়বো না, একটাকেও ছাড়বো না। কথাটা বলেই কোত্থেকে একটা ধারালো ভাঙা কাচের টুকরো নিয়ে নিজের শরীরে বিভিন্ন জায়গায় খোঁচাতে লাগলেন স্যার। প্রচুর রক্তপাত হলো। আসলে আসলে আমরা না ভাবতেই। এক মিনিট, সুধীরবাবু শেষ কথাগুলো কি বলেছিলেন যেন? মিতালিকে মাঝপথে থামিয়ে উর্নাভ প্রায় চিৎকার করে বলে ওঠে। শুধু ইলোরা বিড়বিড় করে বলে, ইনসেক্টোফোবিয়া। উর্নাভ উত্তেজিত হয়ে বলে, আরে এক্ষুনি তো বললে যে সুধীরবাবু হাসপাতালে ভর্তির ঠিক আগে চিৎকার করে কি বলছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা উনি বলেছিলেন যে ছাড় আমাকে, ছাড়বো না, একটাকেও ছাড়বো না। কিন্তু কেন বলুন তো? উর্নাভ সেই একইভাবে উত্তেজিত হয়ে ইলোরার দিকে তাকিয়ে বলে, শিল্পপতি রণজিৎ সিংহের বডির পাশে একটা রক্তাক্ত চিঠি পাওয়া গিয়েছিল। উর্নাভ যখন কথাগুলো বলছিল, ইলোরা তখন মিতালির দিকে তাকিয়েছিল। রক্তাক্ত চিঠির কথা শুনে মিতালির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। উর্নাভ তখনও নিজের মতো বলে চলেছে, দুটো অস্বাভাবিক মৃত্যু, কিন্তু দুটো মৃত্যুর সাথে এই চিঠিটার কি কানেকশন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইলোরা চোখটা একবার নিচের দিকে নামায়, আবার শটান মিতালির চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে, তুমি শিওর তো যে তোমার আর কিছু বলার নেই? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার আরও অনেক কিছু বলার আছে। যাই হোক, আমার কার্ডটা রাখো, প্রয়োজনে ফোন করো। কথাটা বলেই উর্নাভর দিকে তাকায় ইলোরা, বলে, চলুন ইন্সপেক্টর উন্নাভ, একবার স্বাস্থ্য সদনে যেতে হবে। মিতালি ছলো ছলো চোখে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। গেট দিয়ে বেরিয়ে যেতে যেতে ইলোরা আর চোখে মিতালির দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় উর্নাভর দিকে, বলে, ইন্সপেক্টর উন্নাভ, আপনি এই হোমের মেয়েদের একটা মেডিকেল চেক আপের ব্যবস্থা করুন আর্জেন্টলি।
আর হোমের বাইরে একজন কনস্টেবলকে ছদ্মবেশে দাঁড় করিয়ে রাখুন। আপনি আবার পেছন পেছন আসুন। শ্যামবাজার স্বাস্থ্য সদনে আজ বড্ড শুনশান পরিবেশ। এক দুজন পেশেন্ট আছে, ডক্টরস রুমে একজন ডাক্তার, সিস্টার, পেশেন্ট দুজনকে অ্যাসিস্ট করছে। উর্ণাভ ভেতরে এসে গলা খাকারি দিয়ে বলে, কেউ আছেন? ডক্টর এগিয়ে এসে বলে, আসুন ইন্সপেক্টর উর্ণাভ, আসুন ভেতরে গিয়ে বসি। ডক্টর অতুল, ডক্টর রজত কোথায়? এখনো আসেনি স্যার। তারপর ইলোরাকে দেখিয়ে বলে, ইনি ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট ডক্টর ইলোরা ফার্নান্ডেজ। গতকালের মৃত পেশেন্টের সম্পর্কে জানতে এসেছে। ডক্টর অতুল ওয়ার্ডেন সুধীর দাসের মেডিকেল ফাইলটা এগিয়ে দেয়। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে ইলোরা জিজ্ঞেস করে, সুধীর বাবুকে কে নিয়ে এসেছিল? একটা লোক নিয়ে এসেছিল, কিন্তু আশ্চর্যের কথা, পেশেন্ট সুধীর দাসকে ভর্তি করিয়েই হঠাৎ হাওয়া হয়ে গেল। পেশেন্ট সুধীর দাস যখন এখানে অ্যাডমিটেড ছিল তখন ডিউটিতে আর কে কে ছিল? এই স্বাস্থ্য সদরটা একটা জোনেসার হাসপাতাল। এটা মূলত চলতো শিল্পপতি রণজিৎ সিংহের ডোনেশন, কি তাই তো? ডক্টর অতুলকে কথাটা শেষ করতে না দিয়ে ইন্সপেক্টর উর্ণাভ বলে ওঠে। ডক্টর অতুল একটু থমকালেও পরে আবার স্বাভাবিকভাবে বলেন, তাই এখানে কর্মচারী বলতে শুধু আমি আর ডক্টর রজত, একজন সিস্টার নাম রীতা এবং ওয়ার্ড বয় মনোহর। আমরাই সবটা সামলাই। কোনো পেশেন্ট যদি মারা যায় তখন সরকারি হাসপাতালের সাথে যোগাযোগ করি। তারপর বেশ দুঃখের সাথে বলেন, আর কদিন যেভাবে থাকতে হবে কে জানে। কি করেছিলেন? ভুল প্রেসক্রিপশন নাকি ইলিগাল অপারেশন? ডক্টর অতুল কিছু না বলে চুপ করে থাকে। ততক্ষণে রজত এসে ডক্টর অতুলের পাশে দাঁড়ায় এবং প্রায় সাথে সাথে ওয়ার্ড বয় মনোহর ও সিস্টার রীতাও আসেন। সিস্টার রীতা বেশ বয়স্কা, মনোহরেরও বয়স হয়েছে। ইলোরা এক নজর সবার দিকে তাকিয়ে বুঝতে পারে প্রায় বাতিল লোকজন নিয়েই স্বাস্থ্য সদনটা চলে। সে মোবাইলটা হাতে নিয়ে একটা ছবি দেখিয়ে ডক্টর অতুলকে জিজ্ঞেস করে, দেখুন তো এই লোকটা কিনা যে সুধীর বাবুকে এখানে ভর্তি করাতে এসেছিল? রজত ইলোরাকে আগেই চিনতে, তার এক্সপার্টিজের জন্য। ইলোরাকে সামনে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন, বলেন, আমি ডক্টর রজত, সুধীর দাসকে আমি ভর্তি করিয়েছিলাম। ইলোরা মোবাইলের ছবিটা রজতের দিকে ঘুরিয়ে বলে, ভালো করে দেখুন তো সুধীর দাসের সাথে এই লোকটা এসেছিল কিনা। ডক্টর রজত ফটোটা ভালো করে দেখার জন্য নিজের দিকে একটু ঘুরিয়ে নেয়, তারপর বলে, হ্যাঁ, এই লোকটা এসেছিল পেশেন্টের সাথে। কৌতূহল বশত সিস্টার রীতা এবং ওয়ার্ড বয় মনোহর ফটোটা দেখার জন্য ডক্টর রজতের পাশে ঘন হয়ে দাঁড়ায়। ওই তো রাস্তার ওপাশে যে ফুটপাথটা আছে, সেখানে একটা বড় অশ্বত্থ গাছ আছে, তার নিচেই বসে থাকতো। কিন্তু গত দুদিন ধরে তাকে আর দেখতে পাচ্ছি না, অথচ তার জিনিসপত্র এখনো ওই গাছের গোড়াতেই ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। তারপর হঠাৎ কিছু যেন একটা মনে পড়েছে এমনভাবে চেঁচিয়ে সিস্টার রীতা বলে ওঠেন, তখন মনে ছিল না, হ্যাঁ আমিও সাধারণ ঘটনা ভেবে আর পাত্তা দিইনি, কিন্তু এখন মনে পড়েছে পেশেন্ট সুধীর দাস যখন মারা যায় তখন তার বডিটা সামান্য বাঁকানো ছিল এবং দৃষ্টি ছিল জানলার দিকে। মারা যাওয়ার আগে পেশেন্টের মুখে ছিল সাংঘাতিক ভয়ের ছাপ, যেন বিভৎস ভয়ঙ্কর কিছু চোখের সামনে হতে দেখেছে। আর পেশেন্টের বেডটা ঠিক জানলার সামনেই ছিল, জানলা দিয়ে অশ্বত্থ গাছ এবং সেখানে বসে থাকা ভিখারিটাকে স্পষ্টভাবেই দেখা যায়। ইন্সপেক্টর উর্ণাভ, একবার ওই অসুস্থ গাছটার দিকে চলুন তো। অশ্বত্থ গাছটার কাছে পৌঁছে ওরা দেখে সিস্টারের বলা কথা অনুযায়ী গাছের গোড়ায় একটা ময়লা শতছিন্ন কম্বল আরও ময়লা অবস্থায় পড়ে আছে। দুজন মিলে আশপাশটা একটু খুঁজতে থাকে। রাস্তাটা সেই সময় ফাঁকাই ছিল। গতকালের তুলনায় আজ গরম তুলনামূলকভাবে অনেকটাই কম। আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে একটু হাওয়াও দিচ্ছে। ইলোরা হাতে গ্লাভস পরে আতশ কাঁচ দিয়ে চারপাশটা ভালো করে দেখছিল। হঠাৎ সে অনুভব করে যে তার সারা শরীরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। মুহূর্তের জন্য তার মনে হয় যে সে একটা হিমশীতল বরফ ঘরে আছে। চারিদিক
অন্ধকারে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। সে খানিকটা ঘাবড়ে গেলেও বুদ্ধি এখনও লোপ পায়নি। নিজেকে সেই পরিস্থিতি থেকে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে, কিন্তু না, ওই অন্ধকার গহ্বর থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পায় না। ঠিক সেই সময় ইলোরা অনুভব করে বরফ জমা দড়ির মতো কিছু একটা তার গলার আশপাশটা আঁকড়ে ধরেছে। ধীরে ধীরে সেই বাঁধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়। ইলোরা দুহাত দিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে গলার কাছ থেকে বাঁধনটা আলগা করার চেষ্টা করে, পারে না, কিছুতেই পারে না। ঠিক সেই সময় কানের কাছে এসে খ্যাসখ্যাসে কণ্ঠে কেউ বলে ওঠে, ওরা যা করেছে সেটারই ফল পেয়েছে, বৃথা সব ঘুরতে যাস না, কিচ্ছু পাবি না, কিচ্ছু না। দড়ির বাঁধনটা আরো প্রবল জোরে ইলোরার গলা পেঁচিয়ে চেপে বসে। দমটা বন্ধ হয়ে আসে তার, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চায়। ইলোরা, ইলোরা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? উর্নাভ দুহাত দিয়ে ইলোরার কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে উত্তেজিত হয়ে বলতে থাকে। তার যেন ঘোর ভাঙে। আমি ঠিক আছি, একটু একটু জল হবে? কোনো মতে কথাগুলো বলে ইলোরা। উর্নাভ গাড়ির দিকে ছুটে যায়। ইলোরা ততক্ষণে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। চারিদিকটা ভালো করে চেয়ে দেখে যে কোথায় অন্ধকার, কোথায় বা বরফ শীতল অনুভূতি, বরং প্রচণ্ড ভ্যাপসা ওয়েদার, হয়তো বৃষ্টি নামবে। আকাশের মেঘগুলো ধীরে ধীরে একসাথে জড়ো হতে শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই মেঘগুলো ধূসর থেকে অতি ধূসর বা কালচে ধূসর রং নেবে। মাঝে মধ্যে হালকা হালকা মেঘের গর্জনও কানে আসছে। ইলোরা একটু আগে ঘটা ঘটনাটার কিছুতেই ব্যাখ্যা খুঁজে পায় না। এর মধ্যে উর্নাভ জলের বোতলটা এগিয়ে দেয়। এই নিন, একটু জল খান। হয়তো ওয়ার্ক প্রেশারটা বেশি হয়ে গেছে, তাই শরীরটা একটু খারাপ করছিল। ইলোরা কথাগুলো বলল বটে, কিন্তু সেটা উর্নাভকে বলার জন্য বলল না নিজেকে বোঝানোর জন্য, তা বোঝা গেল না। একটা গভীর শ্বাস ফেলে উর্নাভ বলে, এখানে তো কিছু পাওয়া গেল না, চলুন ইলোরা, ফেরা যাক। চলুন। কথাটা বলে যেইমাত্র ইলোরা পেছন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই জুতোর তলায় কি পড়েছে দেখার জন্য ঝুঁকে একটা কিছু তুলে নেয়। জিনিসটা হাতে নিয়ে চমকে ওঠে ইলোরা। জিনিসটা দেখতে হুবহু আশ্রয় হোমে কুড়িয়ে পাওয়া জিনিসটার মতো। দেখতে অনেকটা আধুনিক গয়নার বিডসের মতো, কিন্তু বিডস নয়, সামান্য চ্যাপটা, গোলাকার, ওপর নিচ দুদিকেই ফুটো করা আছে। দেখে মনে হয় এটা কোনো মালা বা অন্য কোনো অলংকারের অংশ, ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো যে এভাবে ছিঁড়ে পড়লে আরও কয়েকটা আশেপাশে দেখা যেত, কিন্তু তেমন তো দেখা যায়নি। আর শুধু একটাই এমন বিডস বারবার ইলোরার পায়ের কাছেই পড়ে থাকছে। এটা কি নিছক কাকতালীয়, নাকি কেউ কিছু বলতে চাইছে? কথাগুলো ভাবতে ভাবতে সে স্বাস্থ্য সদনের সামনে এসে দাঁড়ায়। উর্নাভ তখন ডাক্তারদের সাথে কি যেন কথা বলছে। সে একটু এগিয়ে কাছে গেলে শুনতে পায় উর্নাভ বলছে, ঠিক আছে, এখন আসছি, পরে প্রয়োজন হলে আবার আসবো। ইলোরা ভুরু কুঁচকে বলে, আমি সিস্টার রিতাকে পেশেন্টের বাড়ির লোকজনকে ফোন করতে পাঠিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আমি ওখানেই বসেছিলাম। ডাক্তার অতুলও কিন্তু সিস্টার রিতার সাথেই গিয়েছিলেন। আমি কিন্তু সেখানে বা পেশেন্টের বিছানায় কিছু পড়ে থাকতে দেখিনি। অবশ্য কিছু পড়ে থাকলেও তো বোঝার উপায় ছিল না। বিছানার চাদরে এমনকি চারিদিকে রক্তের ছোপ এমনভাবে ছিল যে আলাদা করে কিছুই বোঝা যাচ্ছিল না। মানে? আমি আমার ডাক্তারি জীবনে এত রক্তপাত কখনো দেখিনি। পেশেন্টের ঘাগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন প্রবল আক্রোশে ব্যান্ডেজগুলো ছিঁড়ে তাতে ধারালো কোনো কিছু দিয়ে আঁচড় বসিয়েছে। সিস্টার রীতা এবং ওয়ার্ড বয় মনোহরকে খুব বকাঝকা করলাম, কিন্তু ওরা হলপ করে বলল যে যেহেতু পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল ছিল তাই তারা পেশেন্টকে সর্বক্ষণ চোখে চোখে রেখেছিল। আচ্ছা আপনি বলুন, দুজন লোকের সামনে একটা পেশেন্টের এরকম ভয়ঙ্কর দশা কি করে হয়, যেখানে পেশেন্ট নিজেই এরকম অজ্ঞান অবস্থায় ছিল? আমি তো এমনিতেই এই পেশেন্টের ব্যাপারে আপনার সাথে কনসাল্ট করতামই, কিন্তু তার আগেই যে অঘটনটা ঘটে গেল। জীবনে একবার অনিচ্ছাকৃত ভুলের জন্য চরম শাস্তি পেয়েছি, কিন্তু
সেই ভুল আমি আর কখনো করব না। বড়বাবু না থাকলে আমাকে হয়তো আত্মহত্যাই করতে হতো। সবটা শুনে ইলোরা আর উর্নাভ ডক্টর রজতের দিকে একটা অর্থপূর্ণ দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে আসে। ওরা যখন বেরিয়ে আসছিল তখন মনোহর পেছন থেকে ছুটে এসে বলে, স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ওই যে ভিখারিটার ছবি দেখালেন, তার একটা অদ্ভুত স্বভাবের কথা মনে পড়ল। ভিখারিটা সবসময় ওই বড় গাছটা ছায়াতেই বসে থাকতো। কেউ কিছু দিলে খেত, রাস্তা দিয়ে বেড়াল কুকুর গেলে তাদের ডেকে আদর করত। কিন্তু সে যদি কোনো পাখিকে নিজের আশেপাশেও দেখতো তাহলে তুমুল চিৎকার করত। তার চিৎকার শুনে মনে হতো যেন প্রচণ্ড ভয় পাচ্ছে। ছোট চড়াই পাখিকে দেখেও এমন চিৎকার জুটতো যে মাঝে মধ্যে আমি গিয়ে তাড়িয়ে দিয়ে আসতাম। সামনে হাসপাতাল, রোগীরা থাকে, যদিও সব সময় নয়, তবুও তো এখন তো আর বড়বাবু নেই, মাথার ওপর ছাদও নেই। এই হাসপাতালও কদিন থাকে কে জানে। বড়বাবু মানে শিল্পপতি রণজিৎ সিংহ? মনোহর বুকের কাছে দুহাত জড়ো করে বলে, আগে হ্যাঁ ম্যাডাম, বড় দয়ার মন ছিল তার। সরকারি হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়ার পর যদি বড়বাবু এখানে কাজে না রাখতেন তাহলে আমার পরিবারটা একেবারে ভেসে যেত। উর্নাভরা আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। গাড়িতে উঠতে উঠতে বলে, আশ্চর্য তো, পাখিকে ভয় পাওয়ার কি আছে? পায় ইন্সপেক্টর উন্নাভ, পায়। যার অর্নিথোফোবিয়া আছে সেই একমাত্র বুঝতে পারে যে পাখি থেকে ভীতি ঠিক কতটা ভয়ঙ্কর। কিন্তু আমি সেটা নিয়ে অত ভাবছি না। একটু চুপ করে থেকে আবার বলে, উন্নাভ, আপনি রণজিৎ সিংয়ের সম্পর্কে ভালো করে খোঁজ নিন, আর যত তাড়াতাড়ি পারেন হোমের মেয়েদের মেডিকেল চেক আপ করান। তারপর আমাকে একটু রিপোর্টটা দেবেন। ইলোরা আমাকে ইন্সপেক্টর উন্নাভ না ডেকে শুধু উন্নাভ বলে ডেকেছে। তবে এখন ইলোরার দিকে কনসেন্ট্রেট করার সময় নয়, কেসটার দিকে কনসেন্ট্রেট করি। এ তো একটা চক্রব্যূহ মনে হচ্ছে। যত সমস্যার জটিলতা খোলার চেষ্টা করছি ততই যেন সমস্যাগুলো আরো জটিল হয়ে সামনে ধরা দিচ্ছে। রণজিৎ সিংহ, ওয়ার্ডেন সুধীর, হোমের মেয়েরা কি কম ছিল যে আবার এক ভিখারিও এসে জুটেছে? উফ, মাথাটা একেবারেই গুলিয়ে যাচ্ছে। ইলোরা গাড়ি চালাতে চালাতে প্রথমে ভাবলো অফিস যাবে, কিন্তু খিদেটা পেয়েছে জব্বর। বেলা 3:30, খিদেরই বা দোষ কি? তারপর ভাবলো বাড়ি গিয়ে কিছু একটা খেয়ে আবার অফিস আসবে। বাইরে ততক্ষণে মৃদু মৃদু ঝড় উঠতে শুরু করেছে। অফিসে ফিরে হোম আর রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া বিটস জাতীয় পুঁতিগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে সে। ভালো করে দেখার পর বুঝতে পারে যে ওগুলো আসলে বিটস বা প্লাস্টিকের পুঁথি নয়, ওগুলো এক রকমের ফল, যেটাকে শুকিয়ে রং করে এমন বানানো হয়েছে। মাথাটা চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করে আজ দুপুরের ঘটনাটা ভাবছিল ইলোরা। তার টেবিলটার মুখোমুখি একটা জানলা, কাঁচের বাইরের শহরটাও কিছুটা দেখা যায় জানলা দিয়ে। চোখটা একটু খুলে দেখে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে হয়তো বাতাসও চলছিল। রুমে এসি চললেও একটা অদ্ভুত গুমোট ভাব ছিল। ঘরটা বেশ ঠান্ডা হয়ে যাওয়ায় চোখটা বন্ধ হয়ে আসে তার। হঠাৎ মনে হয় কাঁচের বাইরে থেকে কেউ যেন হাত মুঠো করে জানলাটায় ধাক্কা দিচ্ছে। থতমত খেয়ে চোখ খুলে সোজা হয়ে চেয়ারে বসল ইলোরা। কই, কিছু নেই তো। এমন সময় মোবাইলটা বেজে ওঠে তার। আননোন নাম্বার। ফোনটা তুলে কিছুক্ষণ কথা বলে ফোনটা কাটার সাথে সাথে আবার বেজে উঠল ফোনটা। উর্নাভ ফোন করছে। হ্যালো ইলোরা, সাংঘাতিক সব কাণ্ড। কি হয়েছে সবটা বলুন। হোমের মেয়েদের মেডিকেল রিপোর্ট এসেছে। স্বাভাবিক মেয়েরা ভালো থাকলেও মেন্টালি রিটার্ডের মেয়েগুলোর সাথে শারীরিক হেনস্থা হয়েছে। একবার নয়, বারবার। কি কি পাশবিক এরা! আর আজ বিকেলে হোমের মালি চুপিসারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে ছদ্মবেশে মোতায়েন থাকা কনস্টেবলটি তাকে গ্রেপ্তার করেছে। তার থেকে জানা গেছে বেশ কিছু তথ্য। আর মালির ঘর থেকে পাওয়া গেছে সেই ভিখারিটার ছবি এবং তার সম্পর্কে তথ্যও পেয়েছি। কিন্তু আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে। এক, আপনার হোমের মেয়েদের উপর সন্দেহ হলো কেন? আর দুই, ওই ভিখারির ছবিটা আপনি কোথায় পেয়েছেন?
অবজারভেশন উন্নাভ, অবজারভেশন। তাছাড়া আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের সাহায্য করছে, আড়াল থেকে সব দেখিয়ে দিচ্ছে, কিন্তু সে যে কে সেটাই বুঝতে পারছি না। হোমের রিটায়ার্ডেড মেয়েদের ঘাড়ে হাতের কাছে কিছু আঘাত দেখতে পেয়েছিলাম, কিন্তু যারা স্বাভাবিক তাদের শরীরে কোনো ক্ষতচিহ্ন দেখতে পাইনি। শরীরের আঘাতগুলো খুব গভীর না হলেও খুব একটা পুরনো না। কাছে গিয়ে ঘাগুলো দেখতেই বুঝতে পারলাম যে ওগুলো একমাত্র শারীরিক নির্যাতনের সময় হয়েছে। মনে প্রশ্ন এলো, এই অসহায় মেয়েদের সাথে এত ঘৃণ্য কাজ কে করেছে? অফিস তখন ফাঁকা ছিল, মিতালি আপনার সাথে ছিল। আমি গিয়ে ফাইলে কিছু কাগজ ঘাঁটতেই ওই ছবিটা পাই। নেহাতি সন্দেহবশত আমি সেটার একটা ছবি তুলে নিয়েছিলাম। মালিটা থেকে কি জানতে পারলেন? কিছুই না, মালিটা বোবা, কিন্তু ভিখারিটার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার মনে হয় তার আর কোনো খোঁজ পাবেন না, হয়তো সে আর বেঁচেই নেই। কিন্তু কি কিন্তু ইলোরা? পরপর 3টে অস্বাভাবিক মৃত্যু, কিন্তু হত্যা নয়। 3টে মৃতদেহের কাছে একটা করে রক্তাক্ত চিঠি, এবং আমার বিশ্বাস এই 3জনই একে অন্যের সাথে কানেক্টেড। কিন্তু কানেকশানটা কিছুতেই করতে পারছি না। আর তাছাড়া আরও কিছু প্রশ্ন আছে, যেমন যে 2জন মারা গেছে তাদের দুজনেরই কোনো না কোনো ফোবিয়া ছিল, এবং ওই ফোবিয়া বা অস্বাভাবিক কৃত্রিম ভয়ের জন্য তাদের মৃত্যু হয়েছে। আমার বিশ্বাস ওই ভিখিরিটারও মৃত্যু হয়েছে, এবং সেটা হয়েছে ফোবিয়ারই জন্য। কিন্তু কেন? মৃত্যুর কারণ ফোবিয়াই কেন? আর ওই রক্তাক্ত চিঠিটার কি কানেকশন এসব মৃত্যুর সাথে? আরও কি যে রহস্য লুকোনো আছে। রহস্য তো অনেক, সব কিছুই কোনো না কোনোভাবে শিল্পপতি রণজিৎ সিংহের সাথে জড়িয়ে আছে। আপনি আশা করি এতক্ষণে লোকটা সম্পর্কে সব তথ্য জোগাড় করে নিয়েছেন। তার বলতে হাতের ঘড়িটার দিকে ইলোরা তাকিয়ে দেখে যে রাত 7:30 বাজে। ইলোরা বলে, উনাভ, আধ ঘন্টার মধ্যে আশ্রয় হোমে আসুন। এই বলে উর্নাভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। তারপর আননোন নাম্বারটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর বেরিয়ে যায়। বাইরে বৃষ্টিটা চরমভাবে শুরু হয়েছে। মিতালি তাড়াতাড়ি হোমের সব কটা ঘরে গিয়ে জানলাগুলো বন্ধ করে দেয়। করিডোর দিয়ে হাঁটার সময় তার মনে হয় যে কেউ যেন ঠিক তার পেছনেই আসছে। মিতালির কানে আসে সেই সুপরিচিত আওয়াজটা। একটা সময় এই আওয়াজটাই সব সময় কানের কাছে বাজত। কি মনে হতে সে পেছন ফিরে তাকায়। করিডোরের আলোটা খুব একটা জোরালো নয়, সন্ধে থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে, আর এখন তো গুড়ুম গুড়ুম করে মেঘ ডাকতেও শুরু করেছে। মিতালি করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেছনে তাকাতেই তার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে যায়, গলাটা শুকিয়ে ওঠে। মিতালির চোখগুলো আতঙ্কের চোটে বড় বড় হয়ে যায়, ঠোঁট জোড়া ভয় কাঁপতে থাকে। মিতালি দেখে করিডোরের একদিকে অন্ধকার চাপ চাপ হয়ে জমে আছে। দেখে মনে হবে যে কেউ ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আবার সেই আওয়াজটা সেই একই রকমভাবে একই সুরে বাজছে, নুপুরের শব্দ। মিতালির শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। সে পেছন ফিরে ছুটতে থাকে। এমন সময় ঘটনাটা ঘটে। ইলেকট্রিসিটি চলে গিয়ে ঝুপ করে অন্ধকার নেমে আসে, আর ঠিক তখনই কানের কাছে বেজে ওঠে সেই আওয়াজটা, কিন্তু ভীষণ খ্যাস খ্যাসে স্বরে। মিতু, আর কতদিন চেপে রাখবি? বলে দে না মিতু। এই মিতু, মিতালি দুহাতে কান দুটো চেপে মুখটা ঘুরিয়ে ছুটতে শুরু করে। কিছুটা ছোটার পর কিছু একটার সাথে সে প্রবলভাবে ধাক্কা খায়। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে বলে, আমি কিছু জানি না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না, আমি কিছু জানি না। মিতালি। হঠাৎ একটা আওয়াজ শুনে মিতালি চোখ খুলে মিতালি দেখে যে ইলেকট্রিসিটি চলে গেছে এবং তার সামনে সকালে আসা ইন্সপেক্টর উর্নাভ ও ইলোরা দাঁড়িয়ে। ধাক্কাটা সম্ভবত সে ইলোরার সাথেই খেয়েছে, কারণ ইলোরা তাকে দুহাতে শক্ত করে ধরে রেখেছে। আপনি
আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আমি মিতালি উত্তেজিত হয়ে একইভাবে বলতে থাকে। আর লুকোছাপা নয় মিতালি, এবার সবটা খুলে বলো। হয়তো সব কিছুর পরিণতি হয়ে গেছে, কিন্তু এই পরিণতি শুরু কিভাবে হয়েছিল বা কেন হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন। আর দেরি না করে বলে ফেলো। মিতালিকে নিয়ে ওরা অফিস ঘরে আসে। উর্নাভ এবার অত্যন্ত মোলায়েম স্বরে বলে, মিতালি, আমি জানি তুমি হয়তো এইটুকু বয়সে অনেক কিছু দেখে নিয়েছো, কিন্তু তুমি যদি সবটা না বলো তাহলে এই কেসটা একটা আনসলভড কেস হয়েই থেকে যাবে। আমার মনে হচ্ছে আমরা যতটুকু এই দুদিনে জানতে পেরেছি সেটাই সবটুকু নয়, এর শেকড় অনেক গভীরে। মিতালি তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। উর্নাভ তাকে থামাতে গেলে ইলোরা ইশারায় বাধা দেয়। খানিক পর কান্নার বেগটা একটু কমিয়ে বলে, মানুষের থেকে বড় পশু আর কেউ নেই দুনিয়ার কাছে দেখানোর জন্য একটা মুখ, আর আসল মুখটা অন্যরকম। এই হোমটা শিল্পপতি রণজিৎ সিংহের দয়াতেই চলে। শুধু তাই নয়, শ্যামবাজারে একটা ছোট হাসপাতালও চালায়। এই হোমের বেশিরভাগ মেয়েরাই মেন্টালি রিটার্ডেড। মানসিক রোগটাই এখনো পর্যন্ত সমাজ মেনে নেয়নি। একটা মানুষ স্বাভাবিকভাবে সব কাজ করছে মানে সুস্থ আর একটু স্বাভাবিক ব্যবহার থেকে অন্যরকম কিছু করলেই পাগল বলে আখ্যা দেওয়া হয়। মেন্টালি রিটার্ডেডদের এমনিতেই এই সুস্থ সমাজ মেনে নেয় না, আর সে যদি মেয়ে হয় তাহলে তো। রণজিৎ বাবু দেশে বিদেশে ঘোরা মানুষ, অনেক বড় লোক। তিনি এই হোমটা বানালেন ওই মেন্টালি রিটার্ডেড মেয়েদের জন্য। সেখানে আমাদের মতো মেয়েরাও থাকতো, যাদেরকে ঘাড়ের বোঝা ভেবে বাড়ির লোক বাস স্টেশন বা ট্রেন স্টেশনে বসিয়ে রেখে, একটু আসছি তুই বস বলে বসিয়ে রেখে আর কোনো দিনই ফিরত না। এরকম সবাইকে রণজিৎবাবু এখানে নিয়ে আসতেন। তার এই কাজে সাহায্য করত ছিনু নামে একটা ভিখারি। সুধীরবাবুও সবার খেয়াল রাখতেন। এতটা শুনে আপনাদের মনে হবে যে আমরা এখানে কতটা সুখে আছি, ঠিক যেন একটা হ্যাপি এন্ডিং সিনেমা। কিন্তু না, এটা তো সমাজকে দেখানোর একটা রূপ মাত্র। এদের আসল রূপটা ভীষণ বীভৎস। রণজিৎবাবুর ভয়াল রূপটা প্রকাশ পেত যখন রাত নামত। হ্যাঁ, রাক্ষসী বটে। রাত নামলেই রণজিৎবাবু মেন্টালি রিটার্ডেড এই মেয়েদের ওপর নিজের পৌরসত্ব দেখাতেন। মাঝে মাঝে সুধীরবাবু এরকম করতেন, কিন্তু ছিনু ওসব করতো না। তার কাজ ছিল শুধু নির্বাসিত আর চালচুলোহীন মেয়েদের খোঁজ দেওয়া। বিশেষভাবে তারা যদি মানসিক বিকারগ্রস্ত বা মেন্টালি রিটার্ডেড হয়, তাহলে যেন তক্ষুনি তাকে হোমে নিয়ে আসা হয়। মানসিকভাবে সম্বলহীন মেয়েগুলো ভয় কুঁকড়ে থাকতো সারাদিন। আমি বুঝতে পারতাম না কেন ওরা এত ভয় পায়। আমি না বুঝতে পারলেও ইরা পেরেছিল। ইরাকে তার বাড়ির লোক একটা বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে যায়, কারণ ইরার একটা হাত ছোট ছিল। তাকে ওই ছিনু নামে ভিখারিটাই এখানে নিয়ে আসে। কতই বা তখন তার বয়স, 5 কি 6 হবে। আমি ইরা আসার 1 বছর আগে এখানে এসেছিলাম। ট্রেনের কামরায় আমাকে ফেলে রেখে গিয়েছিল আমার তথাকথিত বাবা। ইরা যখন হোমে এলো, সেই থেকে ইরা আর আমি বন্ধু ছিলাম। কিছুটা বড় হওয়ার পর আমি দেখলাম ইরা খুব সুন্দর গয়না বানাতে পারে। ফল, ফুল, পুঁতি, ঘুঙুর, যে কোনো জিনিস দিয়ে হার, নুপুর, চুড়ি বানাতে পারত। আমি যতটা শান্ত ছিলাম, ইরা ছিল ততটাই অশান্ত আর প্রতিবাদী। আমরা তখন 15 বছর বয়সী। রণজিৎ এবং সুধীরবাবু যে কতটা নোংরা কাজ করছে সেটা আমরা জানতে পেরেছিলাম। আর কেন ওই অসহায় মেয়েদের ওপরেই অত্যাচারটা করা হতো সেটাও আজ করতে পেরেছিলাম। মেয়েগুলো যে কোনো দিনই বলতে পারবে না তাদের সাথে কি ঘটে। জানেন তো, খুব ভয় পেয়েছিলাম সেদিন। শুধু ভাবতাম
যে যদি কখনো একই কাজ আমাদের সাথে করা হয় তখন কি হবে। কিন্তু না, রণজিৎ বা সুধীর ভুল করেও কখনো আমার বা ইরার সাথে সেই কাজটা করতো না। এর কারণটাও আমরা সহজে বুঝতে পেরেছিলাম। আমরা যে মানসিকভাবে বিকারগ্রস্ত নই, আমরা সুস্থ সবল মানুষ, সব বুঝতে পারি, বলতে পারি। ভয়, ওরা এই বিষয়টাকেই ভয় পেত। জানেন তো, ইরানা সবসময় বলতো, মিতু, একটা কথা সব সময় মনে রাখবি, মানুষ মাত্রই তার থেকে ভয়। কারোর মরার ভয়, কারোর হারিয়ে যাওয়ার ভয়, আবার কারোর বদনামের ভয়। বদনামের ভয়ে ওই শয়তানগুলো আমাদের গায়ে হাত দিতে সাহস করে না, তাই ওই নির্বোধ অসহায় বাচ্চাগুলোর সাথে শক্তি খাটায়। কিন্তু এটা তো এভাবে আর চলতে পারে না, আমি চলতে দেব না। জানেন, সেদিন আমি আবারও ভয় পেয়েছিলাম। আমার জন্য নয়, ইরার জন্য। ইরার যে আমার বন্ধু, একমাত্র বন্ধু। জানেন, ইরা সবসময় বলতো, মিতালি, সবার মধ্যে ভয় থাকে, কারো কারোর মধ্যে সেই ভয়টা প্রচণ্ড জোরালো থাকে। কেউ ভয়টা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কিন্তু ভয়কে কি নিয়ন্ত্রণ করা যায়? এক না এক সময় সে মাথা চাড়া দিয়ে বেরিয়েই আসে। তারপর ভয়াল আকার নিয়ে সেই মানুষটাকে জ্যান্ত গিলে খায়। জানি সেই ভয়কে কি বলে? আতঙ্কিত হয়ে বলেছিলাম, কি? মৃত্যু। কারণ মানুষ প্রচণ্ড ভয় পায় তখন যখন তার থেকে সবথেকে প্রিয় দামি জিনিসটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মানুষের কাছে সবচেয়ে প্রিয় এবং দামি জিনিস হলো জীবন। বোধহয় রণজিৎ বাবু বা সুধীর বাবুরও চাপা ভয় ছিল। ওই যে হাসপাতালটার কথা বলেছিলাম, সেখানে ডাক্তাররাও সব রণজিৎ বাবুর হাতের মুঠোয়, কারণ তাদেরও কোনো না কোনো কথা গোপন ছিল যা রণজিৎ বাবু জানতেন বা সময় মতো তাদের সাহায্য করেছেন। মেয়েগুলোর শারীরিক অবস্থা যদি খারাপ হয়ে যেত তাহলে তাদেরকে ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হতো, যার ফলে আজ অবধি কোনো পুলিশ কেস হয়নি। সেই যে ভিখারিটার কথা বলেছিলাম, ছিনু, সে সব সময় তার চরদের সব জায়গায় নজর রাখতে বলতো। যেখানেই আমাদের মতো বাচ্চা, অসহায় পরিবার, পরিত্যক্ত মেয়ে পেত, তাদের তুলে এনেই হোমে রাখত, যাতে রণজিৎ বাবু এবং সুধীর বাবু দুজনে তাদের নারকীয় লালসা মেটাতে পারেন এই নরম শরীরগুলো ভোগ করে। আমি যখন এই সমস্তটা জেনেছিলাম তখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি। শাস্তিস্বরূপ প্রথমে বেল্টের মার, পরে রণজিৎ বাবু, সুধীর বাবু, ছিনু, তিনজনে মিলে। এই অবধি বলে হাউমাউ করে কেঁদে ওঠে মিতালি। খানিক পরে ফোঁপাতে ফোঁপাতে সে বলে, আমি সবটাই মেনে নিয়েছিলাম, পাল্টা প্রতিবাদ করার সাহস আমার ছিল না। কিন্তু ইরা তো ওরকম ছিল না। ইরা পালানোর চেষ্টা করে এবং ধরাও পড়ে। তার সাথে ওই একই জিনিস হয় যা আমার সাথে হয়েছিল, কিন্তু তাকে দমানো যায়নি। ইরার একটা দুর্বলতা ছিল, সে কোনো ছোট আটকানো জায়গায় যেতে পারত না। ওই পশুগুলো মেয়েটাকে একটা ছোট বদ্ধ ঘরে আটকে রাখল। সারাদিন ইরা চিৎকার করেছিল। আমি গিয়েছিলাম তাকে মুক্ত করতে। ফলস্বরূপ আমার জুটেছিল বেল্টের মার। গোটা একটা দিন এভাবে ইরা চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে এরা বলতে থাকে, ছাড়বো না, কাউকে ছাড়বো না, ছাড়বো না আমি, ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। কিন্তু পরদিন আর কোনো আওয়াজ না পেয়ে দরজার বাইরে গিয়ে অনেক ডাকলাম, তবুও কোনো সাড়া না পেয়ে সুধীর বাবুকে হাতে পায়ে ধরে ঘরের দরজাটা খুলতেই দেখি ইরা মারা গেছে। তার চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ। ইরার মৃত্যুটাকে স্রেফ একটা পালানোর কেস হিসেবে দেখিয়ে পুলিশকে বলা হলো। প্রমাণ হিসেবে দেখানো হলো একটা চিঠি, যেটা আসলে সুধীর বাবু লিখেছিলেন। ইরার লাশ গুম করা হলো।
আর আমি সবটা জেনেও বোবা হয়ে থাকলাম। কয়েক বছর মেয়েদের হোমে আনলো না, তার হঠাৎ গত 6 মাস আগে কয়েকজন মেয়ে এলো হোমে। ভয়ে আতঙ্কে আমার বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। ভাবলাম আবারও সেই পৈশাচিকতার পুনরাবৃত্তি হতে চলেছে। আমার আশঙ্কাকে সত্যি করে রণজিৎবাবু এলেন। ক্ষুধার্ত পশু যেমন বহুদিন পর শিকার পেলে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমন রণজিৎবাবু সেদিন তাই করেছিলেন। মেয়েদের চিৎকারে সে রাতে আমি ভয়ে কুকড়ে এক কোণে বসেছিলাম। আমি শুনেছিলাম রণজিৎবাবুর নাকি রক্ত দেখলে ভয় হয়, তাই তিনি ঘর অন্ধকার করে ওসব করতেন, আর সুধীরবাবু সব পরিষ্কার করতেন। কি নারকীয় কথা, ভাবা যায়? সত্যি বলতে মানুষের থেকে বিষাক্ত বিভৎস প্রাণী এই পৃথিবীতে আর নেই, জানেন? ঘটনাটা ঘটে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ সুধীরবাবুর মধ্যে পোকামাকড় নিয়ে বাতিক শুরু হয়। তারপর সেটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। ছিনই গিয়েছিল সুধীরবাবুকে ভর্তি করাতে, কিন্তু জানেন, আমার কেন জানি না মনে হয়েছিল এই সব কিছুই না ইরা করছে। সুধীর, রণজিৎ, ছিনুর দাবিয়ে রাখা ভয়গুলোকে মুক্ত করে দিয়ে তাদের ভয়াল আকার দিয়েছে। ওই পশুগুলো তাদেরই ভয়ে মর্মান্তিক যন্ত্রণা পেয়ে মরেছে, ঠিক যেভাবে শয়তানগুলো অসহায় নির্বোধ মেয়েগুলোর ওপরে অত্যাচার করে তাদের যন্ত্রণা দিত, ঠিক সেইভাবেই সেই অসম্ভব কষ্টটা তারা পেয়ে মরেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ইরা নিজের ভয়ের সাথে লড়তে পারেনি, কিন্তু এই পশুগুলোকে শাস্তি দিয়ে গেছে। আর প্রতিবার রক্তাক্ত চিঠি এবং শুকনো ফলের বীজ দিয়ে বানানো বিডসগুলো ফেলে রেখে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে গেছে এরা। এতটা পর্যন্ত বলে মিতালি থামে। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। আকাশের ঘন মেঘ কেটে একটা টুকটুকে চাঁদ ফুটে উঠেছে। হাত ঘড়িতে সময় দেখে ইলোরা বলে, অনেক রাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে ভোর হবে। এত ভয়ঙ্কর একটা কাহিনী শোনার পর 1 কাপ চা খাওয়াটা খুব প্রয়োজন। আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। মিতালি বেরিয়ে গেলে উর্নাভ বলে, কিন্তু বিষয়টা কি হলো? আমি তো এগুলোকে হত্যা ভাবছিলাম, এখন তো দেখছি সবটাই অন্য কিছু। এখনো পর্যন্ত অশরীরীদের গ্রেপ্তার করার প্রচলন শুরু হয়নি। যদি হতো তাহলে আপনি নিশ্চিতভাবে অশরীরী ইরাকে গ্রেপ্তার করতে পারতেন। আচ্ছা, আপনি কি শিওর যে এই সব কিছু ইরার আত্মা? একদম, আমি 100% শিওর। এই বলে সে পকেট থেকে কুড়িয়ে পাওয়া শুকনো ফল দুটো উর্নাভকে দেখায়। তারপর বলে, ঠিক এরকম একটা জিনিস রণজিৎ সিংহের মৃতদেহর পাশেও পাওয়া গেছে, তাই না? কিন্তু এটাতে কি প্রমাণ হয়? আপনাকে বলেছিলাম না, অবজারভেশন করলে সমস্ত প্রশ্নের 60% উত্তর পাওয়া যায়। পেছনের দেয়ালে দেখুন, ওই গ্রুপ ফটোটায় একটা মেয়ে ঠিক এরকম শুকনো ফলের তৈরি একটা মালা পরে আছে। সম্ভবত এই ইরা। তাছাড়া ইরার হত্যাটাকে পালিয়ে যাওয়া হিসেবে দেখানো হয়েছিল, আর একটা চিঠি ছিল। তাই ইরা সবকটা পাষণ্ডকে তাদের গূঢ় ভয়কেই প্রকট করে হত্যা করেছে, এবং পাশে রেখে গেছে চিঠি, যাতে লেখা ছিল ইরার শেষ কথাগুলো। আর এখন এই একই কথা মিতালিও বলল। তাহলে কি এখন ইরার আত্মার মুক্তি হবে? উদাস স্বরে ইলোরা বলে, হয়তো। রান্নাঘরে চা বানিয়ে ছাকার সময় মিতালির হঠাৎ মনে হয় ঠিক তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে ভয় পায় না। মৃদু স্বরে বলে, ইরা। ঠিক তখনই কানের কাছে ঠান্ডা বাতাসের ছোঁয়ায় বিদেহী ইরা বলে, শাবাশ। ঘটনাটার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। শিল্পপতি রণজিৎ সিংহ এবং ওয়ার্ডেন সুধীর দাসের মৃত্যু হার্ট অ্যাট্যাক বলে প্রমাণিত হয়েছে, তাই আপাতত কেস ক্লোজ। তবে ওই হোম এবং হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। হোমের মেয়েদের একটা ভালো আশ্রমে রাখা হয়েছে। এই সমস্ত কিছুর আপডেট দিয়ে খবরের কাগজে ফলাও করে ছাপা হয়েছে। তবে এর মাঝে একটা চাঞ্চল্যকর খবর শোনা যায়। এই খবরটাও কাগজেই ছেপেছিল। খবরটা হলো এই, একটা মরা ডোবা থেকে একজনের পচা গলা লাশ পাওয়া গেছে। বডিটার অবস্থা এতটাই খারাপ যে তাকে চেনা যাচ্ছে না। খবরটা পড়ে ইলোরা
বিড়বিড় করে বলে, ছিনু। এতক্ষণ আপনারা শুনলেন রক্তাক্ত চিঠি, রচনা তনিমা সাহা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রুবিনা, তৃষা, প্রীতম, সৌম্যদীপ, দিব্যেন্দু, দুর্বা, নীল এবং প্রাহি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে কৃষ্ণেন্দু। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিকশন হান্টে আবার দেখা হবে আরও একটা নতুন উপস্থাপনায়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।